নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প হারাইখুঁজি কলমে রিমিতা কর। সরকারি হাসপাতালে রাশি রাশি মানুষের ভিড়ে এক কোণে লোহার চেয়ারে অর্ণব আর মৈত্রী বসে আছে। নিউরোলজিস্টের চেম্বারের বাইরে দীর্ঘ লাইন। কাল রাতে কয়েক মিনিট পরে মৈত্রীর জ্ঞান ফিরেছিল, কিন্তু সারাদিনে 3বার একই ঘটনা ঘটেছে শোনার পর অর্ণব আর সময় নষ্ট করেনি। নিজের সব দরকারি কাজ বাতিল করে মৈত্রীকে নিয়ে সকালে হসপিটালে এসেছে। মেঘা মায়ের সাথে আসতে চেয়েছিল। রাতে মায়ের অবস্থা দেখে সে বেশ ভয় পেয়েছে, কিন্তু মৈত্রী বারণ করেছে। যাই হোক, ডাক্তারের চেম্বারের মধ্যে কয়েকজন জুনিয়র ডাক্তার মৈত্রীর বৃত্তান্ত সংক্ষেপে শুনল, যদিও তাদের ব্যস্ততা তুঙ্গে। বড় ডাক্তারবাবুকে সব জানানোর পর তিনি ব্রেন স্ক্যান লিখে দিলেন, কয়েকটা ওষুধ লিখলেন, তবে মুখে বললেন অতিরিক্ত টেনশন বা ভয় থেকে এমন হতে পারে, এটাকে প্যানিক অ্যাটাক বলে। স্ক্যান রিপোর্ট নিয়ে তিনি দেখা করতে বলেন। মৈত্রীকে নিয়ে বেরিয়ে এসে অর্ণব স্ক্যানের বিভাগে কথা বলল। তারা জানিয়ে দিল ডেট পেতে সপ্তাহখানেক লাগবে। বিনামূল্যে সরকারি হাসপাতালে নিম্নবিত্ত মানুষের উপচে পড়া ভিড়। আগে চাইলে আগে হবার উপায় নেই। অনুরোধ করতে তারা বলে দিল তারা থাকলে প্রাইভেট ক্লিনিকে টেস্ট করিয়ে ডাক্তারবাবুকে দেখে নিন। অর্ণব কী করবে বুঝতে পারছে না। হাতটা বড্ড খালি, কত খরচ পড়তে পারে তারও আন্দাজ নেই। মৈত্রী বোঝালো ওষুধটা খাই, নাম লিখিয়ে রাখো, 1 সপ্তাহ পরে সে টেস্ট করিয়ে নেব, অত চিন্তার কিছু নেই। ডাক্তার তো বললেন প্যানিক অ্যাটাক। আসলে মেঘার পরিবর্তনটা মানতে খুব অসুবিধা হচ্ছিল। তাছাড়া তিন্নির হাত কাটার ব্যাপারটা ছিল, সব মিলিয়ে শরীরটা বেশ খারাপ হয়েছে। অর্ণব মেঘাকে নিয়ে হসপিটালে গেটের পাশ থেকে ওষুধ কিনে নিয়ে রিকশায় উঠল। অনেক দিন পর দুজনে একসাথে রিকশায় উঠল। অর্ণবের মনে অনেক প্রশ্ন জমেছে, কিন্তু মৈত্রীকে জিজ্ঞেস করতে ভয় পাচ্ছে। ভাবছে এসব বিষয়ে কথা বললে মৈত্রী যদি আবার অসুস্থ হয়ে পড়ে। তবে মৈত্রী নিজেই কথা তুলল, জানো, কাল আবার দেবু মানে আমার বন্ধু দেবস্মিতা ফোন করেছিল, বলল মেঘা নাকি ওকে ফোন করেছিল। অর্ণব অবাক হয়ে বলল, কেন, মেঘা কেন করলো? মৈত্রী একটু চুপ থেকে বলল, মেঘা আমার কাছে শুনেছে যে দেবুর হাজব্যান্ড 20 বছর ধরে ভাবাতে কাজ করছে, তাই ওর বাবাকে উনি চেনেন কি না সেই সব জানতে মেঘা ফোন করেছিল। অর্ণবের কেমন একটা অন্যরকম অনুভূতি হলো, বুকের রক্ত যেন ছলকে উঠল। চাপা গলায় বলল, তোমার বন্ধু কি বলল, ওর হাজব্যান্ড কি ইন্দ্রকে চেনে? সেটা কিছু বলল না, তবে মেঘা নাকি ইন্টারনেট সার্চ করে ও বাবার একই নামে আর একজন নিউক্লিয়ার ফিজিক্সের সায়েন্টিস্টকে খুঁজে পেয়েছেন, কিন্তু নেটে কোথাও নাকি তার ছবি দেওয়া নেই। অর্ণবের পায়ের তলাটা যেন দুলে উঠল। ছবিটা পরিষ্কার হয়ে গেল। একই নামের একই বিষয়ের দুজন সায়েন্টিস্ট হওয়া সম্ভব না। তার মানে ইন্দ্র আছে, এখনও কাজ করছে, ধরা পড়বার ভয়ে সে ছবি দেয়নি। মৈত্রী অর্ণবের নীরবতার অর্থ আন্দাজ করতে পারে। অর্ণবের হাতে মৃদু চাপ দেয়। কী ভাবছ, কাজে যাব তো? আমি বাড়ি গিয়ে যা হোক কিছু বসিয়ে দিচ্ছি, স্নান সেরে খেয়ে বেরিয়ে। সকালের ভিড় ঠেলে হর্ন দিতে দিতে রিকশা এগিয়ে চলছে, অথচ অর্ণবের কানে কোনো শব্দ ঢুকছে না। তার মাথায় কত কিছু যেন তালগোল পাকাচ্ছে। অনাগত ভবিষ্যৎ তার বর্তমানকে ভুলিয়ে দিচ্ছে। ইন্দ্র তার দূর সম্পর্কের পিঠোপিঠি ভাই, বছর 2-এর ছোট। ইন্দ্র তাদের বাড়ি চেনে, ছোটোবেলায় ভালোই যাতায়াত ছিল। হঠাৎ যদি একদিন সে এসে উপস্থিত হয়, কি দেখবে? দেখবে তার নিরুদ্দেশের 2 বছরের মধ্যে ছোট ভাইয়ের স্ত্রীকে দাদা বিয়ে করে নিয়েছে। ইন্দ্রকে বিশ্বাস করবে যে তার বিয়েটা ভবিতব্য ছিল? বিশ্বাস করবে কি আর কোনো উপায় ছিল না? নাকি ইন্দ্র তাকে নেহাতি স্বার্থপর দুশ্চরিত্র ভাববে? মৈত্রী অস্থির হয়। বাড়ি প্রায় চলে এসেছে, এবার নামতে হবে, কিন্তু অর্ণবের মুখে কথা নেই। কি যেন সে ভেবে চলেছে। কি গো, কথা বলছো না কেন? ভাবছি। কি ভাবছ? ভাবছি ইন্দ্র যদি হঠাৎ ফিরে আসে, যদি একদিন সকালে দরজা খুলে দেখো ইন্দ্র দাঁড়িয়ে আছে, কি করবে মৈত্রী? মৈত্রী স্বপ্নেও ভাবতে পারিনি এমন একটা প্রশ্ন অর্ণব তার দিকে ছুড়ে দেবে। এই প্রশ্নের উত্তর হয় নাকি? আজ আর তার জীবনে ইন্দ্রের জন্য তিলমাত্র স্থান নেই। তার সবটুকু না পাওয়াকে অর্ণব ভরিয়ে দিয়েছে। নিজেকে কষ্ট করে সামলে স্বাভাবিক হতে মৈত্রী চেষ্টা করল। কি আর করব,
ভেতরে হাসতে বলবো, হাজার হোক বাড়িটা তার মামার বাড়ি, চা খাওয়াবো। অর্ণব ঘাড় ঘুরিয়ে মৈত্রীর দিকে তাকিয়ে মৃদু হাসল। জবাব চাইবে না? কিসের জবাব? তোমার জীবনটাকে তছনছ করে দেওয়ার জবাব। কে বলেছে সে তছনছ করেছে? সে বরং চলে গিয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছে। বাঁচিয়ে দিয়েছে বললেই হবে? বলো আজীবন তোমার কপালে অভাব লিখে দিয়ে গেছে। মৈত্রী ফিক করে হেসে উঠল। বাড়ির সামনে রিকশা থেকে নামতে নামতে বলল, আমাকে সে রাজরানী করে দিয়েছে। অর্ণবের মুখে অজান্তে হাসি ফুটে উঠল। নিমেষে যেন মন ভালো হয়ে গেল। যাই হোক, ঘরে ঢুকিয়ে মৈত্রী ব্যস্ত হয়ে পড়ল। মেঘা এসে দাঁড়ায়। মা, ডাক্তার কি বলল? তেমন কিছু না, বলল প্যানিক অ্যাটাক। ওষুধ কিনেছ? হ্যাঁ হ্যাঁ, তোর বাবা সব ওষুধ কিনে নিয়েছে, চিন্তা করিস না, ঠিক হয়ে যাব। তুই কি বেরোবি? হ্যাঁ, কয়েকটা কলেজে ভাবছি যাব, দেখি চেষ্টা করে, যদি সিট খালি থাকে। মৈত্রী মেঘার মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। সে ভেবে রেখেছে মেঘার সাথে এই বিষয়ে আর একটা কথাও বলবে না। তাই সে রান্নাঘরে ব্যস্ততা দেখিয়ে মুখে বলল, তাহলে তৈরি হয়ে নে, ভাত বসিয়ে দিচ্ছি। এদিকে অর্ণব স্নান সেরে খাটে বসে আছে, অপেক্ষা করছে। মৈত্রীর রান্না চলছে। মৈত্রীর ফোনটা খাটের ওপর রাখা ছিল। বেজে উঠতে অর্ণব দেখল মৈত্রীর বন্ধু রাধিকার ফোন। ফোনটা বাজছে দেখে ধরতে বাধ্য হলো। হ্যালো? হ্যালো, মৈত্রী নেই, আমি ওর বন্ধু রাধিকা বলছি। আপনি? আমি অর্ণব, মৈত্রীর হাজব্যান্ড। মৈত্রী রান্নাঘরে ব্যস্ত রয়েছে, কিছুক্ষণ পরে করুন বা ও আপনাকে করে নেবে। শুনুন না, একটা কথা ছিল। আপনাকে বললে আপনি হয়তো মৈত্রীকে বুঝিয়ে বলতে পারবেন। অর্ণব থতমত খেয়ে বলল, কী কথা? রাধিকা একটু সময় নিয়ে ধীরে ধীরে বলল, মৈত্রীর প্রথম স্বামী ইন্দ্রনাথের খবর পাওয়া গেছে। আমাদের বন্ধু দেবস্মিতার স্বামী অমিত ওনাকে ভালো করে চেনে। ইন্দ্রনাথ গতকাল রাতে ফোন করে অমিতকে তার নিরুদ্দেশের কারণ বলেছে। অর্ণবের গলায় বিস্ময় ঝরে পড়ল। ইন্দ্র কোথায় এখন? এতদিন কোথায় ছিল? ইউকেতে থাকে, এখনও গবেষণা করে যাচ্ছেন। অনেক কথা বলেছে, রবিবার আপনাদের বাড়িতে যাব, তখন সব বলবো। যাই হোক, এখন আপনাকে যেটা বলার দরকার সেটা বলি। মৈত্রীর মেয়ে মেঘা ইতিমধ্যে ফোন করে অমিতের কাছে নিজের বাবার সন্ধান করেছে। ইন্দ্রনাথ যদিও মেয়ের কথা নাকি একবারই জিজ্ঞেস করেছে, কিন্তু মেঘাকে কি তার বাবার খবরটা দেওয়া ঠিক হবে? আপনি মৈত্রীকে সব বুঝিয়ে বলুন। মেঘাকে বাবার কথা বলা উচিত হবে কি না ভেবে দেখুন। মৈত্রীকে আমি পরে ফোন করে নেব, এখন রাখি, অফিসে আছি। আর আপনি আমার নাম্বার সেভ করে নিন, যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন। ফোনটা ছেড়ে দিয়ে অর্ণব বেশ কিছুক্ষণ বসে রইল। এমন একটা দিন আসবে কোনোদিনও ভাবেনি সে। মুম্বাই, কলকাতা দু জায়গায় একটা সময় ইন্দ্রকে তন্ন তন্ন করে খুঁজেও সন্ধান পাওয়া যায়নি। আর আজ এতগুলো বছর পর সে নিজে ফোন করে সত্যিটা জানালো। কথাটা অর্ণবের খুব একটা বিশ্বাসযোগ্য হলো না। যাই হোক, এখন তার সমস্যা হলো মৈত্রীকে সে কীভাবে খবরটা জানাবে। মেঘা বাড়ি থাকলে জানানো সম্ভব না, অথচ খবরটা তাকে জানাতেই হবে। একা বাড়িতে কোনো বন্ধু যদি ফোনে মৈত্রীকে খবরটা জানায়, তাহলে আবার যদি প্যানিক অ্যাটাক হয়, ভয় পেল অর্ণব। এমন সময় রান্নাঘর থেকে বেরিয়ে মৈত্রীর গলা ভেসে এলো, শুনছো? খাবে এসো। অর্ণব ভাবতে বসলে এখনই খেয়ে বেরোবে কি না, কাজে যাওয়াটাও খুব দরকার, কিন্তু এখন বেরোলে সে রাতের আগে বাড়ি ফিরতে পারবে না। তাহলে কখন সে মৈত্রীকে বলবে? ইতিমধ্যে যদি অন্য কেউ মৈত্রীকে খবরটা জানিয়ে দেয়। যাই হোক, অর্ণব ভাবতে ভাবতে খাবার টেবিলের দিকে গেল। গিয়ে দেখলো মেঘা আর মৈত্রীর মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধেছে। মৈত্রী মেঘাকে ভাত খেয়ে যেতে বলছে, কিন্তু মেঘা খাবে না। তার যুক্তি, কয়েকটা কলেজ ঘুরতে বেশি সময় লাগবে না, 3টের মধ্যে বাড়ি চলে আসবে, তখন ভাত খাবে। অর্ণব বুঝলো এটা একটা সুযোগ। মেঘা যদি এখন চলে যায় তাহলে সে কথাটা মৈত্রীকে বলতে পারবে। তাই সে মেঘার পক্ষ নিল। আচ্ছা মৈত্রী, কেন জোর করছো? মেঘু তো এখন বড় হয়েছে, সকালে ব্রেকফাস্ট করেছে, তাই তাড়াতাড়ি হয়তো ওর খেতে ইচ্ছা করছে না, ফিরে এসে ভালো করে খাবে। মেঘা বাবার সমর্থন পেয়ে আর সময় নষ্ট করলো না, দরজার দিকে এগিয়ে গেল। যাওয়ার সময় বলে গেল, 3টের মধ্যে ঠিক ফিরে আসবো। মৈত্রী মনে মনে একটু বিরক্ত হলো, অর্ণবের ওপর রাগ দেখিয়ে বলল, তুমি খাবে তো, নাকি ওর মতো না খেয়ে তুমিও বেরিয়ে পড়বে? আমি তো খাবই, জল খাবার তো তেমন কিছু খাওয়া হয়নি। তুমি এক কাজ করো, আমাদের দুজনে ভাত বাড়ো, তোমারও বিশেষ কিছু খাওয়া হয়নি, এতক্ষণ রান্না করলে এবার ভাত খেয়ে বিশ্রাম নাও। খাওয়ার পর তোমার 2টো ওষুধ আছে, আমি দিয়ে যাব।
অর্ণবের এই কথাগুলো মৈত্রীকে প্রতিদিন যেন বেঁচে থাকার রসদ যোগায়। নিজেকে সে বড় সুখী ভাবে। তার মনে হয় সে সত্যিই রাজরানী। অথচ আশ্চর্যভাবে এই সময়গুলোতে মৈত্রীর মাঝে মাঝে ইন্দ্রর অবহেলাগুলো খুব মনে পড়ে। ইন্দ্র যেন কিছুই দেখতে পেত না, অথচ বুঝেও না হওয়ার বোঝার ভান করত। মৈত্রীর টেবিলে দুজনের থালা সাজায়। অর্ণব হাতে হাতে এগিয়ে দেয়, খাওয়া শুরু করে মৈত্রী বলল, হ্যাঁ গো, তোমার দেরি হচ্ছে না? 12:30 তো বাজতে যায়। দেরির আর কি আছে, আমি কি চাকরি করি? স্বাধীন ব্যবসা, কাজ করলে 2 পয়সা আসবে, না করলে আসবে না, এই তো। আচ্ছা, তিন্নির খবর নিয়েছো? ও তোমাকে ফোন করেনি? নার্সিংহোম থেকে বাড়ি ফিরে কেমন আছে জেনেছো? হ্যাঁ, করেছিলাম, বললো ভালো আছে, তবে আমাকে ওদের বাড়িতে যেতে বলেছিল। মৈত্রীর হাত থেমে যায়। কৌতূহলী চোখে অর্ণবের চোখের দিকে তাকায়। অর্ণব হাসল। ভয় পেও না, আমি পরিষ্কার বলে দিয়েছি ও বাড়িতে আমি যাই না। সেদিন এমার্জেন্সি ছিল তাই গিয়েছিলাম। আসলে তিন্নিকে এ বাড়িতে বেশি আসতে বারণ করেছি, তাই হয়তো বলছিল। কিন্তু তুমি তাকিয়ে আছো কেন? এখনও এত বছর পর আমাকে নিয়ে ভয় পাও? মৈত্রীর চোখ নামায়, মুখে ভাত তোলে। আমি তাই বলেছি নাকি? খাওয়া প্রায় শেষের দিকে অর্ণব হাত থামিয়ে জানলার দিকে একদৃষ্টি তাকিয়ে কি যেন চিন্তা করতে করতে বলল, আমাদের দুজনকে কিন্তু পরস্পরের ওপর পূর্ণ আস্থা রাখতে হবে মৈত্রী। এই ভরসার জায়গাটা যেন মজবুত থাকে। জীবনে অনেক বড় বড় ঝড় আমাদের সামলাতে হবে। মৈত্রীর চিন্তা বাড়ছে। অর্ণবের হাব ভাব তার ভালো লাগছে না। কাজের দিনে এমন ধীরে সুস্থে খাচ্ছে, কেমন করে যেন কথা বলছে, সব কিছুই তার ভারী অদ্ভুত লাগছে। চিন্তিত হয়ে বলল, কি হয়েছে? একটু আগে তোমার বন্ধু রাধিকা ফোন করেছিল, তুমি ব্যস্ত ছিলে বলে আমি ফোন ধরেছিলাম। কি বলল? একটা খবর দিল। কি খবর? অর্ণব একটু থামল, কিভাবে কথাটা বলবে ভাবছে। মৈত্রীর শরীরে অস্বস্তি ফিরে আসছে, ধৈর্যের বাঁধ মানছে না, অস্থির হয়ে বলল, কি খবর? খারাপ কিছু? না, খারাপ কিছু না, তবে চমকে উঠতে পারো। বলো না, আমার শরীর খারাপ লাগছে। অর্ণব সচেতন হন। মৈত্রীর উদ্বেগ বাড়ানোটা ঠিক নয়। সে টেবিলের ওপর রাখা মৈত্রীর বাঁ হাতের ওপর নিজের বাঁ হাতটা রাখল। মৈত্রীর বুকের ভেতর তখন কয়েকশো মত্ত হাতির দাপাদাপি শুরু হয়েছে। মৈত্রী, ইন্দ্রর খোঁজ পাওয়া গেছে। সে ইউকেতে আছে। তোমার বন্ধু দেবস্মিতার বর অমিতকে ইন্দ্র ফোন করেছিল। কেন নিরুদ্দেশ হয়েছিল সব নাকি বলেছে। মৈত্রী নির্বাক, পাথরের মূর্তির মতো স্থবির, চোখের দৃষ্টি ভাষাহীন। অর্ণব অবাক চোখে মৈত্রীর দিকে তাকিয়ে আছে। তার মনে পড়ে যাচ্ছে মৈত্রীর হাহাকারের দিনগুলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে। আচ্ছা, সবশেষে শ্রোতা বন্ধুদের কয়েকটা কথা বলতে চাই। আগের দিন আমি আগের গল্পের ভিডিওর শেষে আমি সম্পর্কের টান গল্পটি কেন দিতে পারছি না সে নিয়ে আপনাদেরকে কিছু কথা বলেছিলাম। তারপর শুভদৃষ্টির গল্পটা নিয়ে কিছু কথা বলতে যাব, কিন্তু যাই হোক, আগের ভিডিওতে কথাটা শেষ করতে পারিনি। আপনারা অনেকেই বোঝেন যে শুভদৃষ্টি গল্পটি কেন দিচ্ছি না। এখানেও কিছুটা সেম প্রবলেম। কি হয়, হয়তো দেখা যাচ্ছে যে একসাথে 33টা পর্ব বা 30টা পর্ব হয়তো লেখক দিল, দেওয়ার পর এবার আমিও হয়তো ধারা অনুযায়ী আমিও একটার পর একটা পর্ব দিয়ে যাচ্ছি। এবার হট করে যখন লেখক বা লেখিকারা সেই পর্বটা হয়তো কোনো কারণে বা তাদের ব্যক্তিগত কারণে হয়তো 2 দিন পর বা 1 সপ্তাহ পর হয়তো আরেকটা পর্ব নিয়ে আসলো, তখন আমাকেও কিন্তু সেটা করতে হচ্ছে। এই জন্য শুভদৃষ্টি পর্ব দিতে দেরি হচ্ছে। এবার সেখানে হয়তো দেখা যাচ্ছে কখনো কোনো লেখক লেখিকা হয়তো 1 মাস দেরি করছে কোনো গল্পের ক্ষেত্রে, তখন আপনাদেরকেও আমার 1 মাস পরেই গল্প পাঠ করে হয়তো শোনাতে হচ্ছে। বুঝতে পারছি এখানে কিছুটা হচ্ছে গল্পের কি বলবো, গতিটা হারিয়ে যাচ্ছে। আপনি যদি একটা গল্প একটা পর্বের শেষ অবধি হয়তো যেটুকু শুনলেন, এবার তো আপনাদের মনে একটা আকাঙ্ক্ষা থাকবে পরের পর্বটা কী হবে, পরের পর্বটা কী হবে। এবার সেই পরের পর্বটা দিতে যদি লেখক লেখিকারা যদি 7 দিন বা 1 মাস দেরি করে, তখন আমাকেও তো সেটাই করতে হচ্ছে। এবার সেক্ষেত্রে কোথাও আপনাদের একটা অসুবিধা হচ্ছে, নয় শেষ পর্বটা আপনারা ভুলে যাচ্ছেন যে কি বলেছিলাম বা কি গল্পের কি মূল বিষয়বস্তু ছিল, এই একটা প্রবলেম হচ্ছে। আরেকটা হচ্ছে অনেকেই অভিযোগ বলবো না এটা, যেহেতু গল্পগুলো তাদের ভালো লাগে, তারা আমার কাছে অনুরোধ করে যে গল্পের পর্বগুলো বাড়ানোর জন্য। এবার দেখুন, আমি তো পাঠক, আমি কিন্তু গল্প লিখি না, আমি আপনাদের পাঠ করে শোনাই মাত্র।
তো এবার হয়তো দেখা যাচ্ছে হয়তো লেখক বা লেখিকারা হয়তো যে পর্বটা ছোট করে দিয়েছে, তখন হয়তো আমি আপনাদের কথা রাখার জন্য দুটো পর্বকে একসাথে নিয়ে একটা বড় পর্ব করে আপনাদেরকে পাঠ করে শোনালাম। তো চিন্তা করবেন না, আমার উপর বিশ্বাস রাখুন এবং আশা করছি আপনারা সবাই পাশে থাকবেন। শুভদৃষ্টি গল্প আসবে এবং হচ্ছে শুভদৃষ্টি গল্পটা আমি আরেকটু সময় নিতে চাই, যাতে মানে আপনাদের আর হচ্ছে এরকম গল্পের মাঝখানে আবার যেন এতটা গ্যাপ না হয়ে যায়। আশা করি আমি আমার সমস্যাটা আপনাদেরকে বোঝাতে পেরেছি।